আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাসেল পারভেজ ফ্রম ইসল একাডেমি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি একটি স্ট্রাকচার নিয়ে কাজ করব, একটি মাস্টার স্ট্রাকচার নিয়ে কাজ করব, যেই স্ট্রাকচারটির সাহায্যে আপনারা সহজেই কোনো ইংলিশ গ্রামারের রুলস মুখস্থ না করে খুব ইজিলি আপনারা কি করতে পারবেন, একটি মাস্টার স্ট্রাকচারের মাধ্যমে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে রপ্ত করতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সো লেটস গেট স্টার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কথা লিখেছি, অ্যাক্টিভ মুড স্টাইল, AMS। সো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ মুড স্টাইল বলতে সেই স্টাইলকে আমরা বুঝবো যে স্টাইলের মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে যখন বাক্যে কর্তা যখন নিজে কাজ করে তখন আমরা সেই কথাগুলোকে আমরা অ্যাক্টিভ মুড স্টাইল বলে থাকি। আমি আবারও বলছি, অ্যাক্টিভ মুড স্টাইল। অ্যাক্টিভ মুড স্টাইল বলতে আমরা সাধারণ কথাবার্তায় আমরা যখন একটি সাবজেক্টকে উল্লেখ করে একটি সাবজেক্টের মাধ্যমে যখন আমরা কি করি, একটি কাজ নিষ্পন্ন করি, একটি কাজ সমাপ্ত করি, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ মুড স্টাইল বলি। আর একটু সহজে যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে যেই বাক্যে সাবজেক্ট সরাসরি নিজে কাজ করে কাজটাকে সমাপ্ত করে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস অথবা অ্যাক্টিভ মুড বলে থাকি। সো আজকে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে কাজ করব সেই স্ট্রাকচারটি হচ্ছে মূলত অ্যাক্টিভ মুড স্টাইল, অর্থাৎ এই অ্যাক্টিভ মুড স্টাইল অথবা অ্যাক্টিভ ভয়েসের এই স্ট্রাকচারটাকে আমরা কাজে লাগিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং খুব সহজেই রপ্ত করতে পারবো। তাহলে আসো আমরা দেখে নিই সেই মাস্টার স্ট্রাকচারটি কি। তো এখানে আমরা স্ট্রাকচার কথাটি লিখেছি। স্ট্রাকচার কথা মানে হচ্ছে গঠন প্রণালী, কিভাবে আমরা এটাকে তৈরি করি। প্রথমে হচ্ছে সাবজেক্ট, কে অথবা কারা, ভার্ব ক্রিয়া, অবজেক্ট কে অথবা কাকে, দেন হচ্ছে প্রেপোজিশন কার। এরপরে আমরা এখানে কিছু মডিফায়ার দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব। একটি বাক্যকে আমরা বড় করার জন্য, একটি বাক্যকে বিভিন্নভাবে সাজানোর জন্য, একটি বাক্যকে আমরা বিভিন্নভাবে বাক্যের অর্থটাকে বিশেষায়িত করার জন্য কিছু অ্যাডভার্ব অথবা কিছু মডিফায়ারের ব্যবহার করে থাকি। তো একটি বাক্যে আমরা সর্বোচ্চ 3টি মডিফায়ার ব্যবহার করতে পারি। তো সেই মডিফায়ারগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নিই এখানে। তো প্রথম মডিফায়ারটা হচ্ছে হাউ, কিভাবে। দেন যে মডিফায়ারটা ছিল সেটা হচ্ছে প্লেস, কোথায়। তারপরে মডিফায়ারটা হচ্ছে টাইম, কখন। অর্থাৎ আমরা একটি বাক্যকে বিশেষায়িত করার জন্য, বাক্যের অর্থটাকে বিভিন্নভাবে ডাইভার্ট করার জন্য, বাক্যের অর্থটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে বলার জন্য, বাক্যটাকে বিভিন্নভাবে যখন আমরা কি করি, মডিফাই করি, বিশেষায়িত করি, তখন যে এক্সট্রা কথাগুলো আমরা অ্যাড করি সেগুলোকেই আমরা মডিফায়ার বলতে পারি, অথবা এটাকে আমরা চাইলে অ্যাডভার্বও বলতে পারি। তাহলে আমরা বাক্যে 3 ধরনের অ্যাডভার্ব পেতে পারি। কয় ধরনের অ্যাডভার্ব পেতে পারি? 3 ধরনের অ্যাডভার্ব। প্রথম হচ্ছে হাউ, অর্থাৎ সেই বাক্যে ভার্বটা কিভাবে কাজ করে সেটা প্রকাশ করবে। তারপর হচ্ছে প্লেস, সেই বাক্যে ভার্বটা কোথায় কিভাবে কাজ করতেছে সেটা আমরা বলতে পারি। দেন হচ্ছে টাইম, সেই বাক্যে ভার্বটা কখন কাজ করে সেই ব্যাপারে আমরা কথা বলতে পারি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে কাজটা করব, আমরা কিভাবে এই মাস্টার স্ট্রাকচারটাকে আমরা আমাদের বাক্যে ইউটিলাইজ করে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি, ফ্রি হ্যান্ড রাইটিংটা আমরা কি করতে পারি, শিখতে পারি, নখদর্পণ করতে পারি, সেটাই আমরা এখন এখানে কি করব, রপ্ত করব। তাহলে আমরা আসো একটি বাক্য আমরা তৈরি করি এই মাস্টার স্ট্রাকচারটাকে কি করার মাধ্যমে, ব্যবহার করার মাধ্যমে, এই মাস্টার স্ট্রাকচারটাকে ইউটিলাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা একটা বাক্য তৈরি করা শুরু করি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি এই বাক্য তৈরি করার পূর্বে একটি কথা বলে নিই, একটু গল্প বলে নিই। সেটা হচ্ছে, আমরা যদি একটি গাড়ির কথা চিন্তা করি, একটি গাড়ির মূল জিনিস কি? একটি গাড়ির মূল জিনিস হচ্ছে সেই গাড়িটার ইঞ্জিন। অর্থাৎ একটি গাড়িতে যদি ভালো একটা ইঞ্জিন থাকে, সেই গাড়িটা কি করবে, ভালোভাবে কি করবে, আমাদের সার্ভিস দিবে। ঠিক একইভাবে আমরা যদি একটা সেন্টেন্সকে একটা গাড়ির সাথে তুলনা করি, তাহলে একটা গাড়ি যেমন চলার জন্য ভালো একটা ইঞ্জিন দরকার, ঠিক একটি বাক্যের জন্য সবার আগে বিশেষ করে কি প্রয়োজন, একটি ভার্বের প্রয়োজন। অর্থাৎ একটি ভার্ব যদি না থাকে আমরা একটি সার্থক বাক্য তৈরি করতে পারবো না। সো
ভার্ব হচ্ছে বা ক্রিয়া হচ্ছে বাংলার একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, কথাটা মনে থাকবে তো? তাহলে এখন আমরা কি করব, একটি বাক্য তৈরি করব। এখন বাক্য তৈরি করার পূর্বে আমি প্রথমে একটা ভার্ব নিব এবং সেই ভার্বটা নেওয়ার পরে আমি পর্যায়ক্রমে এই মাস্টার স্ট্রাকচারটাকে ইউটিলাইজেশনের মাধ্যমে আমি কি করব, বড় একটা সেন্টেন্স ডেভেলপ করব। তো তোমরাও দেখো কিভাবে আমি করতেছি। আমি আশা করি তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে খুব সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে রপ্ত করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি একটি ভার্ব নিলাম প্রথমে। এখন আমি একটা ভার্ব যদি নেই তাহলে অনেক ধরনের ভার্ব হতে পারে। তাহলে আমি নর্মালি একটা ভার্ব নিচ্ছি আমার মতো করে। রোড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটি ভার্ব নিয়েছি রোড। তো রাইট মানে লেখা, রোড মানে লিখেছিল। রাইটের পাস্ট ফর্ম অর্থাৎ V2 হচ্ছে রোড। তাহলে আমি এখানে একটি ভার্ব নিয়েছি রোড। এখন এই রোডকে আমরা ব্যবহার করে কি করব, আমরা বাক্যটাকে ডেভেলপ করব। বাক্যটাকে আমরা কি করব, এনলার্জ করব। আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করব এবং আমরা ফ্রি হ্যান্ড রাইটিং যে প্রকাশ করতে পারছি, লিখতে পারছি, সেটাও আমরা এখানে কি করব, এক্সপ্রেস করব। এখন আমি যদি এই ভার্বটাকে যদি আমি কে অথবা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমি একটা সাবজেক্ট পাবো। কি পাবো, সাবজেক্ট। তাহলে আমরা প্রশ্ন করি, তাহলে রাইটে বাংলাটা হচ্ছে লিখেছিল। এখন আমি যদি প্রশ্ন করি কে লিখেছিল, এখন ধরো আমি একটা সাবজেক্ট নিলাম, সে লিখেছিল। তাহলে সে ইংলিশ হচ্ছে হি অথবা সি, আমি এখানে হি নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন রোডকে প্রশ্ন করলাম কে লিখেছিল, তখন রোড বলল সে লিখেছিল অর্থাৎ হি লিখেছিল। তাহলে এখানে হি হয়ে গেল সাবজেক্ট। কি হয়ে গেল, হি হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেটা করব, এই ভার্বকে আবারও প্রশ্ন করব কি দ্বারা, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। আমরা যদি এখন ভার্বকে, এই ভার্বটাকে রোডকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা বাক্যে অবজেক্ট পাবো। তাহলে আমরা বাক্যে কি পাবো, অবজেক্ট পাবো। রোড সে কি লেখে, আমি ভার্বকে প্রশ্ন করলাম রোড সে কি লেখে। এখন ধরুন আমি বলতেছি যে সে একটি কবিতা লেখে। এখন একটি কবিতা লেখে, এখন একটি কবিতার ইংলিশ কি, একটির ইংলিশ হচ্ছে আমরা এ অথবা এন দিতে পারি, আর কবিতার ইংলিশ হচ্ছে কি পয়েম। এখন আমরা খেয়াল করবো পয়েমের আগে এ দিব না এন দিব। এখন খেয়াল করতে হবে পয়েম হচ্ছে কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এ ইউজ করি। কি ইউজ করি, এ ইউজ করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম আমরা রোড ভার্বকে যখন কে দ্বারা প্রশ্ন করলাম তখন আমরা একটা সাবজেক্ট তৈরি করতে পারলাম। যখন আমরা এই রোড ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করলাম তখন আমরা অবজেক্ট তৈরি করতে পারলাম। তাহলে আমরা খুব ইজিলি সাবজেক্ট কিভাবে বাক্যে বসাবো এবং অবজেক্ট কিভাবে বাক্যে বসাবো সেটা কিন্তু শিখে নিলাম। ঠিক আছে, খুব সহজে শিখতে পেরেছি না? এবার আমরা কি করব, আমরা এবার একটা প্রিপোজিশনের ব্যবহার এখানে তৈরি করব। এখন আমরা একটা বাক্যে প্রিপোজিশন কিভাবে বসাবো, এটা বসানোর জন্য আমাদেরকে একটা নিনজা টেকনিক কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমাদেরকে একটি নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই নিনজা টেকনিকটা হচ্ছে আমরা ভার্বকে কার দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব, কার দ্বারা প্রশ্ন করব। এখন আমি যদি রোডকে প্রশ্ন করি কার জন্য লেখে, আমি রোডকে প্রশ্ন করলাম রোড কার জন্য লেখে। এখন যখন রোডকে প্রশ্ন করলাম কার জন্য লেখে, এখন রোড বলল আমার জন্য লেখে। রোড কি বলল, আমার জন্য লেখে। এখন আমার মানে হচ্ছে ইংলিশে হচ্ছে মাই, আর জন্য এটা ইংলিশ হচ্ছে কি ফর। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, মাই ফর দেওয়া যাবে না, কারণ প্রেপোজিশন সবসময় ইংলিশ সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউনের আগে বসে। প্রেপোজিশন অলওয়েজ সিটস বিফোর
any noun or pronoun. Clear? তাহলে দেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, এই বাক্যে আমরা প্রেপোজিশন পর্যন্ত বসিয়ে ফেললাম। আমরা এই রোডকে যখন কে দ্বারা প্রশ্ন করলাম তখন কি পেলাম, সাবজেক্ট খুঁজে পেলাম। যখন আমরা এই রোডকে কি দ্বারা প্রশ্ন করলাম তখন আমরা কি অবজেক্ট পেয়ে গেলাম। তারপরে যখন আমরা সিকোয়েন্সিয়ালি এই রোড ভার্বটাকে আমরা যখন কার দ্বারা প্রশ্ন করলাম তখন আমরা সেই বাক্যে প্রেপোজিশনের ব্যবহারটাকে কি করলাম, এখানে করতে পারলাম। এখন আমরা কি করব, এই বাক্যটাকে যদি আমরা আরেকটু আমাদের মনের মতো করে সাজাতে চাই, আরেকটু বড় করতে চাই, এই বাক্যটাকে আরেকটু কি করতে চাই, বিশেষায়িত করতে চাই, তাহলে আমরা কিছু মডিফায়ারের ব্যবহার করতে পারি। তাহলে আমরা মডিফায়ারের মতো প্রথমে হাউ দিয়ে একটা কি করতে পারি, একটা প্রশ্ন করে আরো কিছু কথা অ্যাড করতে পারি। তাহলে আমরা প্রশ্ন করি রোড ভার্বটাকে, রোডকে যখন এখন আমরা প্রশ্ন করি যে হাউ মানে হচ্ছে কিভাবে, আমরা যদি এখন রোডকে প্রশ্ন করি কিভাবে লেখে বা কিভাবে লিখেছিল, এই যে রোড মানে হচ্ছে লিখেছিল। এখন যদি আমরা প্রশ্ন করি হাউ দিয়ে কিভাবে লিখেছিল, এখন সে কি আনসার দিবে, এখন সে আনসার দিল স্লোলি, ধীরে ধীরে লিখেছিল। ঠিক আছে, এখন আমরা চাইলে কিন্তু দিতে পারতাম খুব দ্রুত লিখেছে, তাহলে দ্রুত ইংলিশ কি হতো, সুইফটলি অথবা কুইকলি। আর এখানে আমরা কি দিয়েছিলাম, স্লোলি, ধীরে ধীরে লিখেছিল। ঠিক আছে, এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার এই রোড ভার্বটিকে প্লেস অর্থাৎ প্লেস দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কোথায় দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে এই রোড ভার্বটি কি করবে, একটি জায়গার আমাদের কি করবে, একটি জায়গার তথ্য দিবে, একটি জায়গা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে। তাহলে আমরা এই কোথায় দিয়ে ভার্বটাকে প্রশ্ন করি, দেখি সে কোনো আমাদের প্রশ্নে কোনো জবাব দিচ্ছে কিনা। এখন আমরা এই কোথায় দিয়ে রোডকে প্রশ্ন করব, কোথায় লেখে, সে কোথায় লেখে। এখন আমরা যদি রোডকে প্রশ্ন করি কোথায় লেখে, তাহলে সে একটি জায়গার আমাদের কি দিবে, বর্ণনা দিবে। তাহলে আমরা একটা জায়গার বর্ণনা যদি এভাবে নিই, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলাম তখন ভার্ব আমাদেরকে একটি স্থানের তথ্য দিল, একটি স্থানের কথা বলল। সেই স্থানটির নাম কি ছিল, অ্যাট মিরপুর। মিরপুরে আমরা চাইলে এখানে দিতে পারতাম উত্তরাতে, আমরা চাইলে দিতে পারতাম গাজীপুরে, আমরা চাইলে দিতে পারতাম যাত্রাবাড়িতে। তো বিভিন্ন ধরনের কথা হতো। মোদ্দা কথা হচ্ছে আমাদেরকে, আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করব তখন আমাদেরকে একটি জায়গার সম্পর্কে তথ্য দিবে, একটি স্পেসিফিক প্লেসের বর্ণনা দিবে। ঠিক আছে, এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাট মিরপুর। এখন মিরপুর কিন্তু ঢাকা শহরের মধ্যে একটি ছোট জায়গা। তো যখন কোনো ছোট জায়গা বুঝাবে তখন সেই নামের পূর্বে, সেই জায়গার নামের পূর্বে আমরা অ্যাট ইউজ করব। আর যদি কোনো বড় জায়গার নাম থাকে তখন তার পূর্বে আমরা ইন ইউজ করব। তার মানে ছোট জায়গার পূর্বে, ছোট জায়গার নামের পূর্বে অ্যাট, আর ছোট জায়গার নাম, বড় জায়গার নামের পূর্বে আমরা ইন দিব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, ছোট জায়গার নামের পূর্বে আমরা অ্যাট দিব, আর বড় জায়গার নামের পূর্বে আমরা ইন দিব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই অ্যাটকে সার্কেল করেছি, কারণ মিরপুর একটা ছোট জায়গা। যদি বড় জায়গা হতো তাহলে আমি ইন ইউজ করতাম। দেন আমি যদি এখন টাইম অথবা কখন, ভার্বকে যদি কখন দ্বারা প্রশ্ন করি তাহলে তখন ভার্ব আমাকে কি করবে, কোনো একটি সময়ের বর্ণনা দিবে বা কোনো একটা সময়ের কি করবে, একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। তাহলে আমরা এখন ভার্বকে কি করব, কখন দ্বারা প্রশ্ন করব, তাহলে সে আমাদেরকে সময় সম্পর্কে একটা ইনফরমেশন কি করবে, দিয়ে দিবে। তাহলে আমরা প্রশ্ন করে নিই,
কখন লেখে বা কখন লিখেছিল। এখন আমরা ভার্বকে প্রশ্ন করবো। এখন এখানে ভার্ব ছিল রোড, এখন আমি রোডকে প্রশ্ন করলাম কখন লিখেছিল। এখানে দেখুন টাইম, এখানে সময় বোঝাচ্ছে কখন, তাহলে আমি প্রশ্ন করবো ভার্বকে, এখানে রোড ছিল ভার্ব, কখন লিখেছিল, কখন লিখেছিল। এখন সে একটা আনসার দিবে। এখন আমরা একটা আনসার যদি এভাবে বলি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যখন রোড ভার্বটাকে কোশ্চেন করেছিলাম কখন দিয়ে, যে কখন লিখেছিল, তখন রোড ভার্বটা আমাদেরকে একটি সময়ের সম্পর্কে কি বললো, এক্সট্রা ইনফরমেশন দিল। আর সেই ইনফরমেশনটা ছিল লাস্ট নাইট, গত রাতে। তার মানে আমরা যখন ভার্বটাকে, রোড ভার্বটাকে প্রশ্ন করলাম যে রোড সে কখন লিখেছিল, তখন রোড ভার্বটা বললো যে গতকাল রাতে লিখেছিল। তাহলে গতকাল রাত, এখানে কিন্তু একটা সময়ের ব্যাপারে কি করতেছে, আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে, একটা সময় সম্পর্কে ধারণা দিচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা টোটাল বাক্যটা আরেকবার দেখে নিই। এখানে বাক্যটা ছিল হি রোড, সে লিখেছিল, পয়েম একটি কবিতা, ফর মি আমার জন্য, স্লোলি ধীরে ধীরে লিখেছিল, অ্যাট মিরপুর মিরপুরে বসে লিখেছিল, লাস্ট নাইট এবং লিখেছিল গতকাল রাতে। তার মানে এই টোটাল বাক্যটা সুন্দর যদি বাংলা অর্থ আমরা করি, তাহলে অর্থটা দাঁড়ায় সে আমার জন্য একটি কবিতা লিখেছিল গতকাল রাতে মিরপুরে বসে, অথবা সে মিরপুরে ছিল সেই অবস্থাটি লিখেছে। এখন এই যে আমরা একটা বাক্য, একটা সার্থক বাক্য তৈরি করলাম এবং আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করলাম, এটা একমাত্র সম্ভব হয়েছে এই মাস্টার স্ট্রাকচারটাকে আমরা কি করে সুন্দরভাবে ফলো করার মাধ্যমে। আর এই বাক্যটিতে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখব, আমরা কিন্তু আজকে এই টিউটোরিয়ালে অ্যাক্টিভ মুড স্টাইল, অর্থাৎ সেই বাক্যটা নিয়েই কাজ করলাম, যে বাক্যটার কাজটা বা ক্রিয়াটা সমাপ্ত করে কিন্তু একজন কর্তা, একটি সাবজেক্ট। তার মানে অ্যাক্টিভ ভয়েসে আমরা এখানে বাক্যটা করলাম, আর এই বাক্যে কাজটা সমাপ্ত করেছে একটি সাবজেক্ট নিজে। তার মানে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে বুঝলাম, অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট কি করে, কাজটা সমাপ্ত করে, সাবজেক্ট কাজটা সমাপ্ত করে অথবা সাবজেক্ট কাজটাকে শেষ করে। তাহলে আমাদের এই বাক্যের সাবজেক্ট ছিল হি, এখানে আমরা সাবজেক্ট হি না নিয়ে অন্য কোনো ব্যক্তির নাম নিতে পারতাম, অন্য কোনো পার্সন নিতে পারতাম, যাই নিই না কেন এই টোটাল বাক্যের কাজটা কিন্তু এই সাবজেক্টের দ্বারাই কিন্তু সমাপ্ত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? একটি অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ মুড অথবা অ্যাক্টিভ সেন্স বাক্যে সাবজেক্ট নিজে কাজটাকে সমাপ্ত করে। তাহলে আমরা এই যে বাক্যটা করেছিলাম, বাক্যটাকে যদি আমরা আরেকটু রিক্যাপ করি, কিভাবে আমরা বাক্যটাকে কনস্ট্রাক্ট করলাম, কনস্ট্রাক্ট করেছিলাম বাক্যটা এইভাবে। প্রথমে আমরা একটা ভার্ব নিয়েছিলাম রোড, ঠিক আছে, রোড মানে লিখেছিল। তো রোডকে যখন আমি কে দ্বারা প্রশ্ন করলাম, তখন আমি একটা সাবজেক্ট খুঁজে পেলাম। যখন এই রোডকে আমি কি দ্বারা প্রশ্ন করলাম, তখন আমি অবজেক্ট খুঁজে পেলাম। যখন আমি এই রোডকে কার দ্বারা প্রশ্ন করেছিলাম, তখন আমি এখানে কি পেয়েছিলাম, প্রিপোজিশন পেয়েছিলাম। যখন আমি এই রোডকে কিভাবে প্রশ্ন করলাম, তখন আমি কাজটা কিভাবে সে করলো সেই তথ্যটা পেলাম এখানে। যেমন এখানে আমরা স্লোলি পেয়েছিলাম। তারপর যখন আমি এই ভার্বটাকে, যখন আমি ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলাম, তখন আমরা কি একটি জায়গা সম্পর্কে স্পেসিফিক তথ্য পেলাম। যখন আমরা এই ভার্বটাকে কখন দ্বারা কি করলাম, কোয়েশ্চেন করলাম, তখন আমরা সেই বাক্যে সময় সম্পর্কে, টাইম সম্পর্কে একটা কি পেলাম, স্পেসিফিক তথ্য পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এই মাস্টার স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আমরা অ্যাক্টিভ সেন্সে, অ্যাক্টিভ মোডে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে স্পিকিং করার জন্য কিভাবে বাক্য তৈরি করতে পারি, প্লাস কিভাবে আমরা আমাদের একাডেমিক লেভেলে বিভিন্ন প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন, ডায়ালগ, স্টোরি এগুলোকে না মুখস্থ করে আমরা কি করতে পারি, আমাদের নিজেদের থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে অর্থাৎ এই মাস্টার স্ট্রাকচারটাকে ফলো করে আমরা যাতে অফ হ্যান্ডে কোনো কিছু মুখস্থ না করে
অন্ধের মতো মুখস্থ না করে যাতে আমরা কি করতে পারি, ইজিলি একটি বাক্য ক্রিয়েট করতে পারি এবং সার্থক বাক্য ক্রিয়েট করতে পারি, সেটাই কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করি এই স্ট্রাকচারটির মাধ্যমে তোমরা অলরেডি কিভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা রপ্ত করতে পারি, শিখতে পারি, তোমরা অবশ্যই সেটা বুঝতে পেরেছ। এই অ্যাক্টিভ মোড স্টাইল অথবা অ্যাক্টিভ ভয়েসটাকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের একাডেমিক লেভেলে অফ হ্যান্ডে অথবা কোনো কিছু মুখস্থ না করে আমরা কিভাবে আমাদের একাডেমিক পারপাসে আমরা আমাদের বিভিন্ন রাইটিংটাকে কি করতে পারি, কমপ্লিট করতে পারি, শেষ করতে পারি, সেই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা এই ভিডিওটি ভালো করে দেখবে, এই টোটাল স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে এবং এই স্ট্রাকচারটাকে তোমরা ভালো করে বুঝবে। দেন তোমরা এটাকে মেমোরিতে নিবে, তারপরে তোমরা তোমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে এটাকে কি করবে, ব্যবহার করবে, ইউটিলাইজ করবে। দেন এটার সাহায্যে তোমরা কথা বলার চেষ্টা করবে, প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা ভিডিওটা অবশ্যই সো ডিয়ার ভিউয়ার্স, নেক্সট ভিডিও দেখার জন্য অ্যাডভান্সড শুভেচ্ছা রইল। টিল দেন, আল্লাহ হাফেজ।